নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আমরা প্রতি বুধবারের মতো আজকে মায়ের কথা শুনবো, কিন্তু 7টার জায়গায় বেশ অনেকটা দেরি হয়ে গেছে। প্রথমেই তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আস্তে আস্তে আমরা সবাই সমবেত হলে মায়ের কথা আমরা শুরু করব। তার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি মায়ের কথা। প্রথমেই কেয়াকে দেখতে পাচ্ছি, আর একটু আগে আমি পপ আপ মেসেজে দেখলাম টিঙ্কু কর বলছে কি গো শুরু হবে না আজকে। প্রথমেই সেই জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। মায়ের কথা তো না শুনলে আমাদের সত্যি মন এরকমই ছটফট করে, কিন্তু সরি, প্রথমেই সেই কথা বলছি আর শুরু করছি মায়ের কথা। মায়ের একটা কথা ভারী সুন্দর, আজকে হঠাৎই এই কথাটি চোখে পড়েছে। সবসময় সব কথা তো আমাদের মনে থাকে না। শুভ সন্ধ্যা রুমাদি, কাবেরী, সঙ্গীতা, শর্মিলা ত্রিবেদী, লক্ষ্মী, কেয়াকে তো প্রথমেই দেখেছি, সংযুক্তা, শুভ সন্ধ্যা। আর প্রথমে আজকে যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, গোলাপ মা নিজের ভাবেই থাকতেন ও চলতেন। শুভ সন্ধ্যা শুভ্রাদি। এর ফলে অন্যের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে পারতেন না। শুভ সন্ধ্যা শুভ্রা, অর্ণা দিদি, কেয়া, শুভ সন্ধ্যা। গোলাপ মা নিজের ভাবেই চলতেন ও থাকতেন। এর ফলে অন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে পারতেন না। তিনি সন্ধ্যার পর অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকতেন, ঠাকুরের কথা শুনতেন। তার সান্নিধ্যে থাকতে থাকতে সময় কখন যে পার হয়ে যেত গোলাপ মার এতটুকু হুঁশ থাকতো না যে রাত 10টা বেজে গেছে। আর তখনকার দিনে রাত 10টা মানে অনেকটাই রাত। শুভ সন্ধ্যা রূপা, লক্ষ্মী, ভারতীদি, কল্যাণীদি, আজকে দেখো তোমার দেওয়া এই বইটি থেকেই আমরা শুনছি। আর তুমি আমাকে বইটা দিয়েছিলে শুভ সন্ধ্যা সৌরভ। তা তখন ওই রাত 10টা বেজে যেত তো, আর মা নহবতে বসে থাকতেন গোলাপ মায়ের খাবারটা নিয়ে। এইভাবে রোজ বসে থাকতে থাকতে মায়ের তো কষ্ট হতো, সারাদিন খাটাখাটুনি। তারপরে একদিন মায়ের গলায় বোধহয় একটু বিরক্তির স্বর ফুটেছিল। স্বগতোক্তি করেছিলেন, খাবার বিড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো না বাপু। এখন ঠাকুরের কানে সে কথাটি গেছে। শুভ সন্ধ্যা রূপা চক্রবর্তী, কল্যাণীদি, ভারতীদি, ঠাকুরের কানে কিন্তু ঠিক কথাটা গেছে, গোলাপ মায়ের হুঁশ নেই। এই তো টিঙ্কু, তোমার কথাই বলছিলাম। আমি জাস্ট শুরু করছি, তোমার পপ আপ মেসেজটা দেখলাম। আজকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের একটু দেরি হয়ে গেছে। শুভ সন্ধ্যা নয়নতারা। তা এইবার এত মিষ্টি একটা ছোট্ট ঘটনা, বারবার ইন্টারাপশন হচ্ছে। তো যাই হোক, গোলাপ মা ওই যে প্রথমেই যে কথা বলছিলাম, নিজের ভাবে থাকতেন আর চলতেন, তো মানে কোনো হুঁশ থাকতো না। আর ঠাকুরের সান্নিধ্যে তার সঙ্গে কথা কইতে কইতে কখন যে রাত 10টা বেজে যেত সেও আর তার মনে থাকতো না। এদিকে মা খাবার নিয়ে বসে থাকতে থাকতে সারাদিন খাটাখাটুনির পর একদিন হয়তো গলায় একটু বিরক্তির সুর ফুটেছিল, স্বগতোক্তি করেছিলেন, খাবার বিড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো নি বাপু। ঠাকুর সেই স্বগতোক্তি শুনতে পেয়েছিলেন। পরের দিন গোলাপ মাকে বলছেন, ওগো তুমি এতক্ষণ থাকো, ওর কষ্ট হয় যে, ওকে খাবার আগলে থাকতে হয়। গোলাপ মা তাতেও কিছু বুঝলেন না,
গোলাপমা উত্তরে ঠাকুরকে বললেন, না না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। তা ঠাকুর আর মাকে এইরকম ভক্তদের কতজনের কত খুঁটি নাটি, কত চাপ সহ্য করতে হয়েছে। এই ঘটনাটির মধ্যে হয়তো মানে বিশেষত্ব খুব আছে কি নেই সে কথা আমি জানি না, কিন্তু এই কথাটি যখন প্রথমেই আজকে বইটা খুলে যখন পাতাটা খুলেছি, এই ঘটনাটি চোখে পড়ল। এই ছোট্ট একটি ঘটনা, এটাই তো আমাদের ধ্যান চিত্র হতে পারে। স্বামী চেতনানন্দজি মহারাজ এই কথা বারবার বলতেন যে আমাদের সচল ধ্যান সহজে হয় এই ছোট্ট ছবিটুকুই যদি আমরা মনের মধ্যে ভাবতে থাকি। আমরাও বসে বসে গোলাপ মায়ের সঙ্গে ঠাকুরের কথা শুনতে শুনতে কখন সময় গড়িয়ে যাচ্ছে, কখন রাত 10টা বেজে যাচ্ছে হুঁশ নেই, আর ওদিকে মা খাবার আগলে বসে আছেন। এইটুকু ভাবলেই মনটা আমাদের আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। একবার চুরি করার অপরাধে মঠের এক চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছেন। সে গরিব, তার আয়েই সংসার চলে। নিরুপায় হয়ে সে বেচারা কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসেছে। কৃপাময়ী মা তাকে বাড়িতে রেখে স্নানাহার করালেন, আর বিকেলবেলা স্বামী প্রেমানন্দজি মানে বাবুরাম মহারাজ মাকে যখন প্রণাম করতে এলেন, মা বললেন, দেখো বাবুরাম, লোকটি তো বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেই ফেলেছে, তা বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? দেখো দেখিনি, সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী মানুষ, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। এরপর আর কিছু বলার থাকে? প্রেমানন্দজি যতই বোঝাতে চান মাকে যে এতে স্বামীজি রুষ্ট হবেন আর সে একটা রীতিমতো বড় অপরাধ করেছে, মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাককালে তাকে নিয়ে বাবুরাম মহারাজ মঠে ঢোকা মাত্র স্বামীজি বলে উঠলেন, দেখো দেখো বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি তখন সব কথা খুলে বললেন। স্বামীজি আর দ্বিরুক্তি করলেন না। সবচেয়ে মিষ্টি কথাটা হচ্ছে এটাই, সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো আর কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? মনে পড়ে যাচ্ছে আমার বাবা তখন মানে রিটায়ার করে বাচ্চাদের পড়াতো, তা তার মধ্যে যেরকম একজন বাচ্চা আসতো, তার বাবা রিসরা ওইসব অঞ্চলে তো অনেক জুট মিল কটন মিল ছিল, মানে এখনও আছে, তার মধ্যে অনেকগুলো তখন বন্ধ হয়ে যাবার পথে। এইসব ঘটনা আমার বিয়ের পর মানে 94-এর পরে। তা এবারে একটি ছেলে পড়তে আসতো, তার বাবা মা তাকে ইংলিশ মিডিয়ামে পড়াতো, তারাও উড়িষ্যার মানুষ। এই কথাটা আরও মনে পড়ে গেল, এই যার কথা আমরা শুনলাম এও উড়িষ্যাবাসী ছিল, উড়িয়া চাকর। তা সেই ছেলেটির বাবা মা জুট মিলে কাজ করতো, বাবা কাজ করতো আর মা তো ঘরের কাজ করতো, আর একজনের বাড়িতে এক বয়স্ক মহিলাকে দেখাশোনার কাজ করতো। এইভাবে তাদের দিন কাটতো। স্বাভাবিকভাবেই তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা তো ভালো ছিল না, তা বাবা তার কাছ থেকে স্বাভাবিকভাবেই কিছু টাকা পয়সা তো নিতই না। কিন্তু তখন আমার ভাইও ছোট, এবার যা হয়ে থাকে ওর থেকে একটু বড়, ওর দামি দামি পেন, তারপর ভালো ডায়েরি খাতা এইসব থাকতো, একটু ছড়ানো ছিটানোই থাকতো। ও পরপর 2 দিন পেন্সিল 2টো পেন চুরি করে। তা আমার মা বাবা বুঝতেও পেরেছিল, মা একটু বিরক্ত হয়েছিল বটে, কিন্তু আমার বাবাও ঠিক এই কথাই বলেছিল যে ছেলেকে শিক্ষা দাও যাতে সে গুছিয়ে রাখে, তার চোখের সামনে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখাটা কোনো কাজের কথা নয়। সে 5 জনেরটা দেখে, তারও তো ইচ্ছে করে, সে যদি চুরি করে
সেটা তো অবশ্যই দোষ, অবশ্যই ভুল, কিন্তু তার দিক থেকে বিবেচনা করে দেখাটাও তো আমাদের কর্তব্য। সুতরাং আমরা যদি একটু গুছিয়ে রাখি, সরিয়ে রাখি, ও যদি দেখতে না পায়, তাহলে তার এই অঘটনটি ঘটে না। তারপরে বাবা তাকে নানা রকম গল্পের মাধ্যমে বুঝিয়ে বলেছিল, তাকে যদি ওই সময় হেনস্থা করা হতো, তাকে যদি শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু তার এই প্রবৃত্তিটা কতটা কমতো সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু এইভাবে ট্যাক্টফুলি তাকে গঠন করবার ফলে তার মধ্যে পরবর্তীকালে এই ধরনের দোষ আর দেখা যায়নি। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। আর মিনতি, দেরি আজকে আমারও অনেক হয়ে গেছে, অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙতে দেরি হয়েছে। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি। জয়রামবাটিতে মা ছোটবেলা থেকেই সকলের প্রতি এক অদ্ভুত সেবাপরায়ণ মনোভাব নিয়ে চলতেন। মা নিজ মুখে বলছেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্যে দলঘাস কেটেছি। গলা সমান জল, এবার এইটুকুই শুধু ভাববার যে ওই জলের মধ্যে জোঁক, বিছে, পোকা, সাপ কি না থাকতে পারে। আদ্যাশক্তি মহামায়া মহাপ্রকৃতি মা প্রকৃতির মধ্যে যেন মিশে গেছেন। আমরা ভাবতে পারি একটা ছোট মেয়ে গলা সমান জলে নেমে কাস্তে দিয়ে দলঘাস কাটছে। খেতে মুনিশদের জন্যে মুড়ি নিয়ে যেত। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। মায়ের এই কথাগুলো শুনলে আমাদের মনে আমরাই যেন মা হয়ে যাই, তখন মাকেই ছোট্ট মেয়ে মনে হয়। এটা তখনও ঘটত। একজন ব্রহ্মচারী মহারাজ, তিনি তাই স্মৃতিচারণ করছেন উদ্বোধনে, যে একেই তো মেয়েরা সবসময় মাকে ঘিরে থাকতো, এটা তাদের একটা মানে কি বলবো, তাদের একটা বিরাট পাওনা। এখনো যেমন লালজির কাছে মেয়েরা সব সময় যেতে পারে, তা এবার মাকেও সব সময় মেয়েরা কাছে পেত। তা সেই ব্রহ্মচারী মহারাজ আবার বলছেন, কিন্তু একটা জিনিস আশ্চর্য, সবাই মা বলে ডাকতো, মাকে মা বলে ডাকতো, সম্মান ভালোবাসা সব কিছু, কিন্তু মাঝে মাঝেই তাদের আচার আচরণ ব্যবহার এমন হয়ে যেত, মা যেন একটি ছোট বালিকা, মা ছোট মেয়ে, আর তার সঙ্গে যারা আছেন যে সমস্ত মেয়েরা, তারা যেন মায়ের মা। এই ভাবটি যদি কারুর দেখতে হয়, তাকে বাণী মায়ের সান্নিধ্যে একটুখানি যেতে হবে। এখন তাতেও কতটা বোঝা যাবে জানি না, কেননা বাণী মায়ের মধ্যে ঠিক এমনতর ভাব। বাণী মা যে কি অদ্ভুত রকম, মানে একেবারে মানে ঠাকুরের এই যে কথাটা আমরা মাস্টারমশাইয়ের পাই, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়, এই কথার অর্থ যে কতটা আমাদের বোধ হয় সন্দেহ আছে। কারণ একজন পূর্ণবয়স্ক মানুষ শিশুর মতো, এটা ভাবাটা খুব যে সহজ তা কিন্তু নয়। কারণ সংসারে অনেক সময় আমরা বয়স্ক মানুষের ক্ষেত্রে এ কথাটা প্রয়োগ করি বটে, কিন্তু তাদের ভিতরে সেই চাইল্ড লাইক ব্যাপারটা যত না দেখা যায়, চাইল্ডিশ ব্যাপারটা বেশি দেখা যায়, অর্থাৎ ইম্যাচিওরিটি, ছেলে মানুষই। আর এখানে হচ্ছে চাইল্ড লাইক, শিশুর মতো। এই তফাৎটা একটু বুঝতে হয়, সূক্ষ্ম তফাৎ বটে। বাণী মা কিন্তু ঠিক এমনই, একেবারে শিশুর মতন। বাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করা ছিল মায়ের প্রধান কাজ। তিনি বলছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল কি না। আবার মায়ের খেলার সঙ্গী অঘরমণি বলছেন, মা খুব সাদাসিধে ছিলেন। তা মানে মায়ের মধ্যে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল গড়ে খেলা করতেন বটে,
কিন্তু কালী বা লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে খুব ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। আবার গৌরী মায়ের একটা কথা মনে পড়ে গেল। গৌরী মায়ের কাছে যখন আশ্রম হয়েছে, ছোট মেয়েরা আসছে, গৌরী মায়ের তখন অনেক বয়স, গৌরী মাকে সবাই ঠাকমা বলে ডাকে। তা গৌরী মা ওরকম, তার কাছে হয়তো ছেলে মেয়েদের মধ্যে এবার খেলা নিয়ে ঝামেলা হচ্ছে, মাঝে মাঝে লুডো খেলা হতো। সেই লুডো খেলাতে গৌরী মা হেরে গেলে গৌরী মা একদম বাচ্চাদের মতো ঝগড়া করতেন, রাগারাগি করতেন। তাই এইসব যখন চলতো, তার মধ্যে কারোর কারোর রাগ হলে তাদেরকে কাছে ডেকে গৌরী মা ভারী মিষ্টি একটা কথা বলতেন। বলতেন, কি হয়েছে, রাগ? তার আগে একটা অনু বসিয়ে নাও, ব্যাস হয়ে গেল। এবার বলো, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। আর একজনকে বলতেন, বলো, আমি তোমাকে ভালোবাসি। এরপরে আমরা চলে আসি 1872 সালে। দক্ষিণেশ্বরে মা এসেছেন মার্চ মাস। শাশুড়ি সেখানে ছিলেন, মায়ের শাশুড়ি মানে চন্দ্রমণি মা। শাশুড়ির গঙ্গা প্রাপ্তি হয় 27 ফেব্রুয়ারি 1876 সালে। এই 4 বছরের মধ্যে যখনই মা দক্ষিণেশ্বরে থেকেছেন, শাশুড়ি সেবা করতেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা থেকে আমরা পাই, শ্রী মা নহবতেই থাকুন আর ঠাকুরের কাছে, ঠাকুরের ঘরে কোনো কাজ নিয়েই থাকুন, ঠাকুর ও ঠাকুরের জননীর সেবাকেই মা সম্বল করেছিলেন। ঠাকুরের জননী শেষ বয়সে চলৎশক্তিহীন হয়ে পড়েন, তাই বধূ মাতার উপর অনেক বিষয়ে নির্ভর করতেন। মা তা জানতেন, তাই বৃদ্ধা যখনই কোনো প্রয়োজনে তাকে ডাকতেন, তখনই তিনি সব কাজ ফেলে সবেগে তার কাছে এসে উপস্থিত হতেন। কেউ যদি সাবধান করে দিত যে এভাবে ছুটলে নহবতের নিচু দরজায় মাথা ঠুকে যেতে পারে, তাতে মা বলতেন, হলোই বা, আহা, তিনি আমার গুরুজন, মা বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধা হতে পারে, তো সেই জন্যই দৌড়ে যাই। ঠাকুরের জননী তখন নহবতের উপরে থাকতেন আর মা থাকতেন নিচে। যোগিন মা বলছেন, ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে মা আবার গুনগুন করে গান গাইতেন, তবে খুব সাবধানে, যেন কেউ শুনতে না পায়। এরপর কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি বলতেন। তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং 1:30-2টোর আগে কোনোদিনই মায়ের খাওয়া হতো না। আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে মা সিঁড়িতে চুল শুকোতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নমো নমো করে হাত মুখ ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপর রাতের রান্না, সকলকে খাওয়ানো, তারপর সব সেরে মা আহার করতেন, তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। তাই এই যে এক একটা দিনের ছোট ছোট কথা, আমরা সারা দিনের কাজের মধ্যে ঘুরতে ফিরতে, রোজকার যে কাজ, সেইগুলো করতে তো এমন কিছু মাথা খাটাতে হয় না, আর এমন কিছু একটা মনঃসংযোগেরও দরকার হয় না। কাজগুলো আমরা যান্ত্রিকভাবেই করতে থাকি, এই ডাস্টিং করা কি রোজকার রান্না করা বা এটা ওটা যা আর কি মানুষের থাকে, জামা কাপড় তোলা, মেলা ইত্যাদি ইত্যাদি। তো এইবার এই কাজগুলো করতে করতে আমরা কিন্তু দিব্যি মায়ের সান্নিধ্য পেতে পারি। আমার গুরুদেব, যখন আমার বিয়ে হবে ঠিক হলো, গুরুদেব বললেন, কি করবি বলতো, এক হাতে খুন্তি নাড়বি, এক হাতে তার চরণ ধরে থাকবি, তারপর দেখবি সময় হলে 2 হাতে তাকে জড়িয়ে ধরেছিস। তা সে সময় কখন হবে জানি না। তা এইটি গুরুদেব
মানে আমাকে সত্যি সেই সুযোগ ব্যবস্থা সবই দিয়েছেন। আমাদের ভাগ্যক্রমে পারিবারিক আত্মীয় স্বজন খুব কম, কি বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি, সুতরাং দায় দায়িত্ব কর্তব্য লৌকিকতা এগুলোও খুব কম। আর যাও বা আছে তারা সব দূরে দূরে, 9 মাসে 6 মাসে দেখা হয়, আবার ফোন ওই পর্যন্তই। এখন আবার সেটাও বাদ হয়ে যায়, কারণ ভাবনা চিন্তার অমিল। তো সেই কারণে তখন মনে হয় যে আমরা এইভাবে তো ঠাকুর মায়ের কাছে কি সুন্দরভাবে থাকতে পারি। তিনি আমাদের কত আনন্দে কত মানে সময় দিয়েছেন তার কথা চিন্তা করবার, কত কাজ কম দিয়েছেন, পরিশ্রম কম দিয়েছেন। তাই এই ছোট্ট ছোট্ট কথাগুলি ভাবতে ভাবতেই তো আমাদের ঠাকুর মায়ের সান্নিধ্য লাভ হয়ে যায়। তাই তো আমার গুরুদেব বলতেন যে অবতার লীলার এই হচ্ছে মাহাত্ম্য এবং মাধুর্য। কঠিন যোগ তপস্যার দিন আর নেই, সেসব আর করতে হবে না। তার কথা চিন্তা করতে করতে, তার লীলা অনুধ্যান করতে করতে মানুষ এবার উত্তীর্ণ হয়ে যাবে। ঐশ্বরিকভাবে সদা নিমগ্ন বালকের অবস্থা ঠাকুরের। শ্রী শ্রীমা শিশুর মতো ঠাকুরকে ভুলিয়ে ভালিয়ে আহার করাতেন আর সর্বদাই রক্ষণাবেক্ষণ করে চলতেন। তিনি বলছেন, ঠাকুরের ভাত বাড়ার সময় 2 হাত দিয়ে দেখিয়ে, মা একদম 2 হাত দিয়ে দেখিয়ে ভাতকে টিপে টিপে কম দেখাবে বলে সরুটি করে দিত ঠাকুরকে ভোলাবার জন্যে। ভাত বাড়বার সময় একেবারে সরু করে চূড়ো করে ভাত দেবার নিয়ম। আজও গৌরীমার আশ্রমে ঠাকুরকে যে ভাতের চূড়োটা করে দেওয়া হয়, গোল করে কিন্তু দেওয়া হয় না। যারাই সকালবেলা গেছে তারাই দেখেছে ভাতটা কীরকম, এরকম মানে একদম চূড়ো মতন করে দেওয়া হয়। অনেকটা ওই শ্রী গড়তে গেলে যেরকম, ওরে বাবা সে আর বলতে, বন্ধন থেকে দূরে রেখেছেন, এ যে তার কত বড় কৃপা সেটা আস্তে আস্তে বুঝতে পারি। কোনো এক সময় হয়তো মনে হতো যে বাবা সকলের কত আত্মীয় স্বজন, আমোদ আহ্লাদ, আমাদের আর কেউ নেই। কিন্তু তারপরেই ঠাকুর এই বোধে একেবারে স্থিত করেছেন যে আমোদ আহ্লাদ দুদিনের, আর সেই আমোদ আহ্লাদের পর তার মানে কি বলবো, শ্রান্তি অনেক দীর্ঘ। তার থেকে তার আনন্দ কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকে। যেমন একটা কথা এই প্রসঙ্গে মনে হয় যে যারা গান করেন তাদের এই একই গান গাইতে 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 ক্লান্তি আসে না, সেই আবেগ। আজকে যে গানটা এখনো ভাবলে মনে হয় যে গানটা আমার 22 বছরে, 32 বছরে, 42 বছরে ভালো লেগেছিল, আজকে 55 পেরিয়ে নিশ্চয়ই সেই গানটা সেই রকমভাবে ভালো লাগছে না। তার ভাব, তার রস বদলে বদলে যাচ্ছে। আবার কিছু কিছু গান আছে, বিশেষ করে যেগুলি ভক্তি সঙ্গীত, সেই গানগুলির রস মাধুর্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। রবীন্দ্রনাথের গানের কথাই এক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ রবীন্দ্রনাথের গানে সব রকম ভাব আছে। সেই কিছু ভাব সেই সময়ে যতটা তীক্ষ্ণভাবে বিধত, এখন হয়তো সেইভাবে লাগে না, হয়তো তার সব কথাগুলো আর সেইভাবে প্রাণে বাজে না, একটি দুটি লাইন বিশেষভাবে মনের মধ্যে ঘোরাফেরা করে। তারপরে এই যারা পড়াতে পড়াতে দীর্ঘ সময় পরে ক্লান্তি আসে নাকি, একটা যেন সেই নিত্যদিনের বাঁধা ধরা ছকের মধ্যে হয়ে যায়। প্রথম জীবনে পড়ানোর যে একটা আবেগ, যে একটা এক্সাইটমেন্ট, যে মানে কি বলবো একটা তীব্র ব্যাপার থাকে, সেটা ধীরে ধীরে কি কমে যায় না? অনেকেই বলেছেন যায়। তা একমাত্র দেখা যায় ঈশ্বরীয় আনন্দে, ঈশ্বরীয় পথ চলায়
কখনো আনন্দ ঘাটতি হয় না, উত্তরোত্তর বৃদ্ধিই পেতে থাকে। এই কথাটা আমাদের দেবীমা খুব বলতেন। দেবীমা বলতেন যে দেখো, সংসারে তুমি যাই করো না কেন, সেই সব কিছুই, সেই আমি হয়তো গিয়ে বলতাম এই ঘর সাজানো, বা নতুন বিয়ের পর এই নতুন বাড়ি করা, ইত্যাদি ইত্যাদি সব কথাই তো দেবীমাকে বলতাম। মা বলতেন দেখো, সংসারে এই যে আনন্দ, একে অস্বীকার করা যায় না, তুমি করছোও না, আমিও করছি না তোমার এই আনন্দকে, কিন্তু দেখবে এই আনন্দ তো চিরস্থায়ী নয়, কিন্তু ঈশ্বরীয় পথে যখন চলবে, তখন তোমার লক্ষ্য যখন একমুখী হবে, তখন দেখবে সে আনন্দ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সে আনন্দের মূল কখনো শুকোয় না, সেই উৎস কখনো শুকোয় না। অন্য ক্ষেত্রে সেই উৎস শুকিয়ে যেতে পারে এবং যায়ও। তারপরে যে কথায় আমরা ছিলাম, ঠাকুরকে মা কেমন করে ভাত বেড়ে দিতেন। সে ভাত বাড়বার সময় 2 হাত দিয়ে মা দেখাচ্ছেন, ভাতকে টিপে টিপে কম দেখাবে বলে সরুটি করে দিতাম। তিনি বেশি ভাত দেখলে ভয় পেতেন। গয়লার দুধ আধসের করে দেবার কথা, দেবার সময় অন্য জায়গায় বিক্রি করে যে দুধ বাঁচত সবটা দিয়ে যেত। আমি সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রাখতুম। নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, ওখানে তখন একজন ব্রহ্মচারী থাকতো, মনে বড় ভয় হতো যদি ওর কোনো মন্দ করে, তাই 10 টাকা দিতে গেলুম যাতে খুশি থাকে। তা ঠিক টের পেয়েছেন। অমনি নবতে এসে বললেন, আমার মা আছে, কে মন্দ করবে। কি অপূর্ব দাম্পত্য, কি অপূর্ব প্রেম। ওরে বাপরে বাপ, কাবেরী একেবারে মানে বই থেকে একটা, কি বলবো, এমন শব্দবন্ধ তুলে দিলে। এটা ঠিক যে প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু শব্দবন্ধ থাকে, দর্শনে থাকে, ইকোনমিক্সে থাকে, বিজ্ঞানে থাকে। একদমই ঠিক বলেছ। আবার কখনো কখনো সেটা একটার সঙ্গে আরেকটা আমরা মিলতেও দেখি। একদমই এই যে ডিমিনিশিং ভ্যালু, এটার কথা আমার পুত্র মাঝে মাঝে বলে, ওর মতো করে বলে, কিন্তু দেবীমার কাছ থেকে আমরা আবার এই কথাগুলোই এইভাবে শুনেছি। তা এই যে মায়ের এই কথাগুলো আগেও পড়েছি, কিন্তু এত মধুর যে কি বলবো। মা দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে দিতেন, ঠাকুর নাকি বুঝতে পারবেন না। ভাতটা এমন টিপে টিপে সরু করে দিতেন, পেটটা কতটা ভরছে ঠাকুর সে ভাত দেখে বুঝতে পারবেন না। একেবারেই ওরে বাবা শ্রী, একদম লাখ কথার এক কথা, এটা তুমি যা বলেছ। তারপরে আবার ব্রহ্মচারী একজন আছে, সে নিকুঞ্জ দেবী। নিকুঞ্জ দেবীকে বলছেন, নিকুঞ্জ দেবী সম্ভবত মাস্টারমশাইয়ের বউ, যে ওখানে ওই ব্রহ্মচারী থাকতো, মনে বড় ভয় হতো যদি ওর কোনো মন্দ করে। মা স্বয়ং অভয়া, ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তা তাদের এই দাম্পত্যের এই ছোট্ট ছোট্ট কথাগুলির যে কি অপূর্ব মাধুর্য, তার বলে বোঝানো যায় না। তা ঠাকুর আবার মাকে প্রবোধ দিতে এসেছেন, ঠিক টের পেয়েছেন। অমনি নবতে এসে বলছেন, আমার মা আছে, কে মন্দ করবে। একদম সঙ্গীতা, অনেক ভালোবাসা কাবেরী। এরপর মালা গেঁথে ঠাকুরকে পরাতে মায়ের স্বাদ হতো। মাল্য রচনায় মা কুশলা ছিলেন, মাঝে মাঝে সুন্দর গড়ে মালা করে মন্দিরে পাঠিয়ে দিতেন। নহবতে একদিন সমস্ত দিন ধরে মনের মতন মালা গেঁথে ঠাকুরকে বলে পাঠালেন তাকে মালা পরতে হবে। ঠাকুর এলেন, মালা পরে গান ধরলেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পরেছি। ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পরেছি।
ক্রমে ঠাকুরের ভক্ত সংখ্যা বাড়তে থাকে। ভক্তদের 2-4 জন শ্রীরামকৃষ্ণের সঙ্গ পাবার জন্য বা সাধন শিক্ষার জন্য দক্ষিণেশ্বরে রাত্রিবাস করতেন। তখন মায়ের কাজ অনেক বেড়ে যেত। রাতে কেবল ভক্তদের জন্যে 3 সের 3.5 সের আটার রুটি বানাতে হতো। মায়ের বিশ্রামের সময় প্রায় ছিলই না। তাতেও আবার নরেনকে ঠাকুর জিজ্ঞেস করলেন যে কেমন খেলি। নরেন বলল ভালো, তবে একেবারেই রুগীর পথ্য। তারপরে এইবার মা যদি কখনো সময় পেতেন অনেক বাড়তি কাজ করতে হতো। যেমন একবার ঠাকুর এক গোছা পাট এনে দিয়ে ভক্তদের জন্যে লুচি মিষ্টির হাঁড়ি ঝুলিয়ে রাখবার জন্য শিকে পাকাতে বললেন। এই অবস্থায় লাটু মহারাজকে ঠাকুর মাকে সাহায্য করবার জন্য কাজে লাগান। একদিন ঠাকুর লাটু মহারাজকে দেখছেন সে পঞ্চবটিতে বসে ধ্যান করছে, জোর ধ্যান লাগাবার চেষ্টা করছে। ঠাকুর বলছেন, কার ধ্যান করছিস রে লেটো? যার ধ্যান করছিস তার গাড়ুতে যে জল নাই রে লেটো। আর একটাও কথা আছে যে কার ধ্যান করছিস রে লেটো, সে যে ময়দা মাখবার লোক পায় না। আবার আরেকদিন এই কথা বলেছেন, যার ধ্যান করছিস তার গাড়ুতে যে জল নাই রে লেটো। এই কথা শুনে স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু আসন ছেড়ে উঠল। ঠাকুর বলছেন, ওই দেখ নবতে সাক্ষাৎ ভগবতী আছেন, তার রুটি বেলে দেগে যা। তা এই ভাবগুলি পড়তে পড়তে মনে হয় আমাদের ঠাকুরও স্বামীজি, রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, শিবানন্দ মহারাজ এরাও বলেছেন, আমরাই কি মাকে চিনেছিলুম? ঠাকুর যদি না চিনিয়ে দিতেন। একথা স্বামীজি, রাখাল মহারাজ এরা তো বারবার বারবার বলেছেন। তা এই সত্যি তো মানুষেরই বা কী দোষ, তো কী করেই বা চিনবে? এইরকম যদি এত নিপুণ ছদ্মবেশ হয় আর নিপুণ অভিনয় হয় তাহলে কি করে বোঝা যাবে? মা বলছেন, রক্ত আমাশয় কি সোজা ব্যারাম? ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় প্রায় আমাশা হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল। সেখানেই শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকেলেরটা ওরা ফেলতো। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশি থেকে এসেছে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে রোজ ঠিক 21 বার করে তাপ দিতে মলদারের ফুলো আর টনটনানি কমে গেল। তা তখন ভাবতুম একে আমাশয়, তাতে গরম শেক বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নহবতে নিয়ে এসেছিল। শম্ভু মল্লিক যে বাড়ি বানিয়ে দিয়েছিলেন। বললে, মা তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে। ভাগ্নে সেখানে ঠাকুরের কাছে রয়েছে। ভাগ্নে মানে হৃদয়। মেয়েটি বলল, তা হোক, ওরা লোক টোক রেখে দেবে। এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। এই সময় কাশীর মহিলাটি এক রাত্রে শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের ঘরে নিয়ে গিয়ে মায়ের ঘোমটা খুলে দেন। তার আগে মা সংকোচ করে ঠাকুরের সামনে ঘোমটা খুলতেন না। একবার ঠাকুরের অসুখের সময় কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন জল বন্ধ করে ওষুধ খাবার ব্যবস্থা করলেন। এদিকে ঠাকুর সবাইকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? মাকেও সেই একই প্রশ্ন করছেন। মা বললেন, পারবে বই কি। তখন ঠাকুর বলছেন, বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। মা বললেন, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছায় হবে। ঠাকুর জল খাওয়া বন্ধ করে ওষুধ খাওয়া আরম্ভ করলেন। মা বলেছেন, তিনি রোজ 3-4 সের, শেষে 5-6 সের দুধ ঠাকুরকে খাওয়াতেন।
দুধ জাল দিয়ে কমিয়ে কমিয়ে 1 সের 1.5 সের করে দিতেন। আমার ছেলে একদিন বলেছিল ওই জন্যেই অতবার বাঁচে যেতে হতো, শৌচে যেতে হতো। ওই অত অত দুধ ক্ষীর করে ঘন করে কেউ খায়? ঠাকুর যখন দুধের পরিমাণ জিজ্ঞাসা করতেন, মা বলতেন, মানে বোঝাই যাচ্ছে মা অম্লান বদনে, কত আর এই 1 সের 5 পো হবে। ঠাকুরের কিন্তু সন্দেহ থেকে যেত। তিনি বলতেন, না, এই যে পুরো স্বর দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত ঠাকুর গোলাপ মাকে বারবার জিজ্ঞেস করে জানতে পারেন দুধের পরিমাণ। এখানের 1 বাটি এবং কালীঘরের 1 বাটি। গোলাপ মা বলছেন, ঠাকুর বলছে, হ্যাঁ, এত দুধ? ডাকো ডাকো, জিজ্ঞাসা করো। শ্রী শ্রী মা যেতেই ঠাকুর বলছেন, বাটিতে কত ধরে? কছটা কপ? মা উত্তরে বলছেন, কছটা কপ অত জানি নে বাপু, দুধ খাবে তা কছটাকের ঘটি কত পো, অত কেন, অত হিসাব কে জানে? ঠাকুর বলছেন, এতে কি হজম হয়? এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ করে। শ্রী শ্রী মুখের কথা মিথ্যে হবার নয়, বাস্তবিকই পেটের অসুখ হলো। অথচ দুধের পরিমাণ জানবার আগে কোনো গোলমাল হয়নি। মা জিজ্ঞাসা করলেন, কেমন দাস্ত হচ্ছে? ঠাকুর রাগ করে বললেন, পালো পালো, সাদা সাদা, একটু একটু 15 বার বাঁধছে গেলুম, তোমাদের এমন সেবা চাই না। সেদিন বিকেলে আর কিছু খেলেন না। মা তখন একটু সাবু করে দিলেন। গোলাপ মা বিব্রত বোধ করছেন, কেননা গোলাপ মাই সব, মানে ওই নষ্টের মূল যাকে বলে। কেননা গোলাপ মাকে আবার ঠাকুর জিজ্ঞাসা করছেন। এবার গোলাপ মা কোন দিকে যাবেন, কি করেই বা মিছে কথা বলবেন? তখন গোলাপ মা বিব্রত হয়ে মায়ের কাছে এসছে। মাকে বলছেন, মা, বলে দিতে হয় তো, আমি কি জানি তোমার এসব কাজ, তাই তো খাওয়া নষ্ট হলো। তখন মা বলছেন, দেখো, খাওয়ার জন্য মিথ্যে বললে দোষ নেই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। তারপর অন্যদের বলছেন, এই এতখানি শরীর হয়েছিল, বেশ সেরে গিয়েছিলেন। স্বামী অরূপানন্দ তখন বলছেন, এ তো দেখছি মনেই সব। মা তখন উত্তরে বললেন, তাই তো, মনেই, নতুবা না বললে এমনিই বেশ খেতেন। জগৎটাই তো মনে, জগৎটাই তো স্বপ্ন। কি সহজ করে, কি অপূর্ব লীলার মধ্যে দিয়ে মা আমাদের বুঝিয়ে দিলেন যে মনেই তো সব, মনেই বদ্ধ, মনেই মুক্তি। কটা বাজলো একটুখানি দেখে নিই, 8টা বাজতে 10, আর একটু শোনা যাবে। তারপরে মা যখন দক্ষিণেশ্বরে রয়েছেন, সেই সময় থেকেই ভক্ত সেবা শুরু হয়ে গেছে। তো মা বলছেন, কখনো কখনো একা ছিল, আমার শাশুড়ি থাকতেন, মধ্যে মধ্যে গোলাপ, গৌরদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায়ই পেটের অসুখ ছিল কি না, কালির ভোগ সহ্য হতো না। তারপর অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সাথে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিন রাত রান্নাই হচ্ছে, রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো, রাখাল থাকতো, তার জন্য আবার প্রায়ই খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত, আর বুড়ো গোপাল বাজার করত। নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাতই চলছে। সামনে বাঁশের চেটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল। একদম এই অপূর্ব ভাগবতী দাম্পত্য লীলা আমরা শুনতে শুনতে ভাবি, ঠাকুর বলছেন, আমি ছাঁচ ফেলে দিলুম, তোরা সেই ছাঁচে নিজেদের গড়ে নে। তা সত্যিই তাই। এই ছাঁচটি আমাদের
যতটা ধ্যানে, যতটা স্মরণে মননে এবং জীবনে আমরা প্রতিফলিত করতে পারবো, ততটাই আমরা ধন্য হয়ে যাব। ঠাকুর বলছেন তখনকার দিনে বলছেন, একটি দুটি ছেলেপুলে হবার পর ভাই বোনের মতো থাকো, ভাই বোনের মতো থাকো, অর্থাৎ সেখানে প্রীতির অভাব নেই, ভালোবাসার অভাব নেই, কিন্তু সংযম, পবিত্র সংযম একদম। আর এখনো হয়তো আমরা ভাববো যে বাবা, এখন তো আর মানুষের অত ছেলেপুলে হয় না, কারো কারো তো আবার হয়ই না। তা একদম ঠিক বলেছ। ঠাকুর মায়ের এই কথাগুলো শুনলে হেসে হেসে মন ভালো হয়ে যায়। তা কিন্তু তার মানে এই তো নয় যে সংযম জিনিসটা যদি শিখতে হয়, তাহলে ঠাকুর মায়ের কথা নিরন্তর আমাদের চিন্তা করতে হয়, প্রার্থনা করতে হয়। গুরুদেবের কাছে শুনতাম ঠাকুর বলছেন, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে বাস। অর্থাৎ আমরা যদি ভোগের ঘরে বাস করি, ঠাকুরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। ঠাকুর আরও ভোগের জিনিস আমাদের দিকে ঠেলে দেবেন, সেই ভাগবতের গল্পের মতো। সেই নারায়ণ তিনি বলছেন, তোমরা আরও সুখে, আরও সম্পদে, ধনে সম্পদে বিত্তশালী হয়ে থাকো। তারা ঠাকুরেরও পুজো করে, আবার চারিদিকে আড়ম্বর, মানে চারিদিকে ঘটা করে সব কিছু একেবারে হই হই করে তাদের সংসার চলছে। আর যার কিনা একটা মাত্র গরু, নারায়ণ বলছেন তোমার এই গরুটাও মরে যাক। নারদ আর পারলেন না। নারদ বললেন, প্রভু এ তোমার কি বিচার? তার একটা গরু ছিল, যাও বা একটু দুধ কখনো কখনো জুটতো, বললে এটাও মরে যাক। তখন নারায়ণ বলছে, দেখো নারদ, এর এই গরুটার জন্যে বিঘ্ন হচ্ছিল আমাকে ডাকার, বুঝলে? সেই জন্য বললাম এই বিঘ্নটুকুও সরে যাক। শুধু তুমি আর আমি, মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। এখন এটা কি আমরা চাই? আমরাও তো এটা চাই না। আমরা চাই আমাদের সংসার একদম ফুলে ফলে প্রস্ফুটিত থাকবে, আবার তুমিও থাকবে। সেটি হয় না। দেবীমা সব সময় বলতেন, কত কষ্ট তাকে যারাই লাভ করেছে, কত কষ্ট। ঠাকুরকে পর্যন্ত মুখ ঘষড়ে ঘষড়ে মা মা করে কাঁদতে হয়েছে, শ্রী শ্রী মাকে কত কষ্ট করতে হয়েছে, তাও এতটুকু অভিযোগ নেই। এবার আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। ভক্তদের গমনাগমন, ভজন কীর্তন লেগেই আছে ঠাকুরের সন্তুষ্টি বিধানে। আর ভক্ত জননী মা তো, তাই তার অবসর নেই, দিবারাত্র রান্নাই চলছে। এত কাজের মধ্যেও কিন্তু তার মন সর্বদা ঠাকুরের শ্রীচরণেই পড়ে থাকত। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে, কি অপূর্ব কথাটা স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন। শ্রীমা সারদা দেবী বই থেকে এই অংশটুকু উদ্ধৃত করা। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি ঠাকুর মুখ ফুটে কিছু বলবার আগেই যেন সমস্ত শুনতে পেতেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা করে রাখতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্পবয়স্ক বালক ভক্তের তখন দারিদ্র্য, অভিভাবকের আপত্তি, সেই কারণে দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফেরবার পয়সা জুটত না, পয়সা থাকতই না। কাজেই ঠাকুর তাদেরকে মায়ের কাছ থেকে পয়সা নিতে বলতেন। বরানগর বাজার থেকে বিডন স্কোয়ার পর্যন্ত শেয়ারের গাড়িতে 1 আনা ভাড়া লাগত। পিতার ভয়ে কাতর সারদা লজ্জা এলেই লজ্জাশীলা শ্রীমা তার বাড়ি যাবার মুহূর্তে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রেখে সরে আসতেন। যথাকালে স্বামী তুরীয়ানন্দ, সারদা প্রসন্ন, যথাকালে ঠাকুরের আদেশে সারদা সেখানে আসা মাত্র সেই পয়সাটা দেখতে পেতেন বিনা প্রার্থনায়। শ্রীযুক্ত নরেন্দ্র আসতেই ঠাকুরকে যেই বলতে শোনা গেল,
তুই আজ এখানে থাকবি। অমনি মা ছোলার ডাল চড়িয়ে দিয়ে ময়দা ঠাসতে বসলেন, কারণ নরেন্দ্রর মোটা মোটা রুটি আর ছোলার ডাল পছন্দ। ঠাকুর ঝাউতলার দিকে যাবার পথে মাকে নরেন্দ্রর জন্য রাঁধবার কথা বলতে গিয়ে দেখেন সমস্ত আয়োজন আরম্ভ হয়ে গেছে। মহিলা ভক্তরাও দিবাবসানে দক্ষিণেশ্বরে এলে তাদেরও রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হয়ে দাঁড়াতো। ওইটুকু নহবতে স্থানাভাব জেনে ঠাকুর তিনি বলতেন নিজের ঘরের রোয়াকে শুয়ে পড়তে। তা ঠাকুরের তো অতটা, নিজেরই তো কাপড়ের পুটুলি বগলে থাকে, তা ঠাকুর আর এসব বুঝবেন কি? মেয়েরা সব রোয়াকে এমনি এমনি শুয়ে পড়বে? মা কিন্তু সব দিক একেবারে আগলে রাখতেন। মা তাদের বলতেন নহবতেই স্থান হবে। তারপর সেখানে রাতের আহার সেরে ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করতে আসতেন, আর সেই সময়ে সেই ফুরসতে মা নহবতের সমস্ত পরিষ্কার করে সকলের মতো স্থান করে রাখতেন। আবার তিনি সকলকে কাছে টেনে শোয়াতেন, কারও অন্যত্র যাওয়ার পছন্দ হতো না। স্বামী শারদেশানন্দ তাই বলতেন, সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি, ছেলেদের শুকনো মুখ, দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারেন না। তাই উদ্বোধনে এত ভালো খাওয়া থাকার ব্যবস্থা, নিত্য মাছ হবে। বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পর সকলে পান খাবে, তাই মা নিজে পান সেজে রাখেন। আবার যারা পান ভালোবাসে তারা বেশি পায়। সাদা থান ধুতি ছেলেদের পরনে মায়ের চোখে একদম ভালো লাগে না। ভক্তেরা অনেকে সরু পাড়ওয়ালা কাপড় দেন, তার নিজের তো সামান্যই প্রয়োজন, সেই সব অকাতরে ছেলে মেয়েদের বিলিয়ে দেন। ছেলেদের কেউ কেউ শৌখিন, মা তাও জানেন, তাকে আবার মিহি সুন্দর পাড় কাপড় দেন। আর যে মোটা কাপড়ে যার চলে যায় তাকে আবার সেরকমই দেন। কারো কারো কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায়, মা তাকে বেশি কাপড় দেন। খাওয়া, জল খাওয়া, সব ব্যাপারে সর্বদা যে যেমন চায়, যার পেটে যেরূপ সয় মা তাকে সেরূপই দেন। সংসারেও তাই, যে তাকে চায় আর যে সংসার চায় মা তাকে সেরকমই দেন। আমরা তো তাকে চাইতে পারি না, সেই পুরো মনটাকে উজাড় করে আমরা ভয় পেয়ে যাই। আমাদের মনে হয় তারপরে যদি সব দিক আবার খালি হয়ে যায়, নিরালম্ব বোধ হয়। তো তাও তো বলছেন যে ঠাকুরকে যে চিন্তা করবে তার কোনো দিন খাওয়ার অভাব হবে না। আমাদের গুরুদেব তাই বলতেন, বাপের হাত মাথায় বুলোয় আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে স্বস্তি, শান্তি, তৃপ্তি, তুষ্টি বিধান করে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরুদেব আরও বলতেন, মার কে ঠাকুরেরই নারী রূপ। জয় মা, জয় রামকৃষ্ণ।